বাতাসের কথা সে তো কথা নয়, রূপকথা ঝরে তার বাঁশিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, জন্য দুটি আঁখি ভরে রাখে হাসিতে। বিছানায় ঠেস দিয়ে বসে আছে হৃদ। জানালার পর্দার ফাঁক গেলে হালকা মৃদু হাওয়া আসছে। হৃদের কুকড়ানো চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে কপালে, ভ্রু দুটো হালকা কুচকানো। টিভিতে খুব মনোযোগ দিয়ে একটা ডকুমেন্টারি দেখছে সে। সেখানে একটি প্রশ্ন করা হয়েছে, ঘড়ির কাঁটা 9টায় থাকলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে ঘড়ির কাঁটা 7টা ও 8টা থাকলে কত ডিগ্রি হবে? হৃদ অনেক চেষ্টা করেও উত্তর খুঁজে পাচ্ছে না। ব্যাপারটা চরম রকম বিরক্ত সে। রোজা থাকলে বেশ হতো, চট করে কোনো একটা মজার উত্তর পেয়ে যেত সে। ডকুমেন্টারি মাঝপথে খবর শুরু হলো। খবরের শুরুতেই দেখা গেল শিরোনাম। হেডলাইনে লেখা বেরুলো, বাজেয়াপ্ত বস্তির দুটো পরিবারের লাশ উদ্ধার, সন্দেহ রাফিন চৌধুরী। হৃদ টিভির সাউন্ডটা মিউট করে চোখ বন্ধ করলো। টিভিটা আজকেই লাগানো হয়েছে তার ঘরে। আগে পড়াশোনার জন্য টিভি জাতীয় জিনিস তার বা রোজার ঘরে অ্যালাউড ছিল না, কিন্তু পা ভেঙে যাওয়ার কল্যাণে আজ সকালে বাবার রুমের টিভিটা হৃদের রুমে বসিয়ে দিয়েছেন রাদীপ সাহেব। এখন মনে হচ্ছে টিভিটা না থাকলে ভালো হতো, অ্যাটলিস্ট মানসিক যন্ত্রণা তো কমতো। হৃদ চোখ বন্ধ করে বুঝতে পারছে কৌতূহলী দুটি চোখ দরজায় উকি দিয়ে চলছে বারবার। হৃদ এবার বেশ আগ্রহ নিয়ে বসে রইল। দরজার বাইরে দাঁড়ানো মানুষটির ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না, তার উত্তরটা মনে মনে ভেবে নিয়ে অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরও কোনো সাড়া শব্দ পেল না। বিরক্ত নিয়ে চোখ মেলে তাকালো হৃদ। আজ সকাল থেকেই পর্যায়ক্রমে বিরক্ত হয়ে চলেছে সে, যাকে বলে প্যাটার্ন অনুযায়ী বিরক্ত। হৃদ আজকের দিনটি সুন্দর একটি নাম দিয়েছে, এক্সস্টিং ডে। হৃদ চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো। 6টার ঘন্টা বাজতেই হঠাৎ করে মনে পড়ল তার প্রশ্নটা ভুল, কেননা ঘড়িতে 9টা বাজলে 90 ডিগ্রি নয়। সে হিসেবে ঘড়িতে 8টার সময় 80 ডিগ্রি আর 7টার সময় 70 ডিগ্রি নয়, 8টার সময় 120 ডিগ্রি, 7টার সময় 150 ডিগ্রি হবে। উত্তরটা খুঁজে পেয়ে বেশ শান্তি লাগছে তার। কোমরের ব্যথাটাও কেমন সুখ অনুভূত হচ্ছে। না, আজকের দিনটির নামটা এক্সস্টিং ডে দেওয়া চলবে না, অন্য কিছু দিতে হবে, অসাধারণ সুন্দর কিছু। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আরু। ছাদের অন্ধকারে একা দাঁড়িয়ে থাকতে বেশ লাগছে তার। এই অন্ধকার তো পৃথিবীর আসল রূপ। সকালের আলোটা তো নিছকই অভিনয়। হঠাৎই পেছনে পায়ের শব্দ শুনতে পেল আরু, খুব স্পষ্ট আর বাস্তব সেই শব্দ। আরু পেছনে ফিরে তাকাতেই আরিফকে চোখে পড়ল তার। অন্ধকারে আরিফের ভাসা ভাসা মুখটা দেখতে পেয়ে চমকে উঠল আরু। ভ্রু দুটো কুঁচকে এলো। এটা কি তার কল্পনা নাকি বাস্তব? কিছুক্ষণ পর আরিফের পাশে আরমান সাহেবকেও দেখতে পেল সে। সুস্থ স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। আরুর মস্তিষ্কের এক অংশ দ্রুত প্রশ্ন ছুড়ল তাকে, এত তাড়াতাড়ি কিভাবে এতটা সুস্থ হলো বাবা? প্রশ্নটাকে পাত্তা না দিয়ে বাবার দিকে ছুটে গেল আরু। আরমান সাহেবের কাছাকাছি যেতে পথ আগলে দাঁড়ালো আরিফ। ধারালো গলায় বলল, এ কোস না আরু, তুই অলক্ষী। তোর ছোঁয়ার বাবার ভালো হবে না, আমাদের কারো ভালো হবে না। আরু থমকে গেল, অবাক চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। তুই দেখিসনি তোর জন্য মারা গেল, বাবার হার্ট অ্যাটাক হলো, তোর জন্য নীলার বাচ্চা নষ্ট হয়ে গেল, দেখিসনি? আরুর মস্তিষ্ক দ্রুত গতিতে ছুটল। সত্যি তো, তার জন্যই তো সব হলো। সব সব আরু অসহায় গলায় বিড়বিড় করে বলল, এখন আমি কি করব ভাইয়া, কি করব আমি? ছাদ থেকে লাফিয়ে পড় আরু, এই পৃথিবীতে দুর্বলদের জায়গা নেই। তুই দুর্বলে পড়ে যেত, তোর বেঁচে থাকার কোনো কারণ নেই। তোকে কেউ ভালোবাসে না, কেউ বিশ্বাস করে না, কেন বাঁচবি তুই? কেন? যা লাফিয়ে পড় যা। আরও কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে ভাইয়ের চোখের দিকে তাকালো। অনুভূতিহীন দুটো চোখ একবার চোখ রেখেই ছাদের রেলিংয়ের দিকে পা বাড়ালো সে। ভাই, দুটা বাচ্চার লাশও আছে, ওদের মধ্যে বাচ্চাটা দুইটা কেমন আশা পড়তেছে বুঝতে পারছি না। রাফিন কিছু বলার আগেই ফোন বেজে উঠল তার। বিরক্ত নিয়ে ফোনটা তুলতে উপাস থেকে বলে উঠল, ভাই, ভাবি ছাদের রেলিং ওপর দাঁড়িয়ে আছে, একটু এদিক ওদিক হলেই নিচে পড়ে যায় ভাই। এখন কি করব?
পুরো ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড সময় পেল রাফিনের। উচ্চকণ্ঠে বলে উঠল, মানে? জি ভাই, এখনো দাঁড়িয়ে আছো? আমি নিচে থেকে স্পষ্ট দেখতেছি এই বাড়িতে ভাবি ছাড়া অন্য কোনো মহিলা নাই। বুয়া তো ছাদে যায় না ভাই। রাফিন ফোন ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। আসিফ কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থেকে রাফিনের পেছন ছুটল। আরও দুহাত এলিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে মস্ত এক চাঁদ উঠেছে আজ। আচ্ছা, চাঁদের পাশের এই ঝকমকে তারাটাই বুঝি ওর মা? ভাইয়ার যখন বলেছে তখন অবশ্যই ওর মা, অবশ্যই ওর মা। কথাগুলো বিড়বিড় করতে করতে ছাদ থেকে লাফিয়ে পড়ার আগ মুহূর্তে হ্যাঁচকা টানে রেলিং থেকে নিজের কোলে টেনে নিল রাফিন। নিজেকে দাঁড় করিয়ে রাগের মাথায় মারতে উদ্যত হয়েও মাঝপথে নামিয়ে নিল হাত। দুই বাহু ঝাঁকিয়ে গর্জে উঠল, কি সব পাগলামো শুরু করেছো তুমি? এসব ফালতু নাটক বন্ধ করো এবার। এটা তোমার বাবার বাসা নয় যে সারাদিন কোলে বসিয়ে রাখবো। এক চরে সব কটা দাঁত ফেলে দিব, ফাজিল মেয়ে তু। রাফিনের কথা শেষ না হতেই ডান পাশে হাতে ইশারা করে বলে উঠল আরু, ভাইয়া, আমার ভাইয়া আমাকে। এটুকু বলে রাফিনের বুকে এলিয়ে পড়ল আরু। রাফিন ভ্রুকুচকে ডান পাশে তাকালো। কিছু চোখে পড়ল না তার। কপাল কুচকে কিছু একটা ভেবে আরুকে পাজা কোলে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। আরুকে বিছানায় শুয়ে দিয়ে ফোন হাতে সোফায় গিয়ে বসলো সে। হ্যালো ডক্টর সারা। ইয়েস স্যার, কোনো দরকার ছিল স্যার? হ্যাঁ, একটা প্রয়োজনে ফোন দিয়েছি। ভালো কোনো সাইকিয়াট্রিস্টের নাম বলতে পারেন যাকে এই মুহূর্তে পাওয়া যেতে পারে? ডক্টর সারা বেশ অবাক হলেন। নিজের বিস্ময়ের কৌতূহল চেপে বললেন, জি স্যার, ডক্টর আনোয়ার হোসেন, আপনি হয়তো চিনেন। ও ওকে, ওনার নাম্বারটা আমাকে টেক্সট করুন প্লিজ। ডক্টর সারা কৌতূহল চেপে রাখতে ব্যর্থ হয়ে হুট করে বলে উঠলেন, ওকে, বাট সাইকোরিস্টিক কেন স্যার? রাফিন বিরক্তি নিয়ে বলল, কারণটা আপনার না জানলেও চলবে ডক্টর সারা। ডক্টর সারা এমন উত্তরটা প্রত্যাশা করেছিলেন, তবু মনের কোথাও যেন অপমানের তীক্ষ্ণ ছুরিটা আরেকটু গেঁথে বসলো। মাঝে মাঝে জানা উত্তরটাও বড্ড ভারী শোনায় কানে, বড্ড ভারী। সোফায় জড়সড় হয়ে বসে আছে আরু। তার ঠিক সামনে বসে আছেন সাইকিয়াট্রিস্ট আনোয়ার হোসেন। আনোয়ার হোসেনের মুখটি হাসি হাসি। কালো মোটা ফ্রেমে চশমার আড়ালে থাকা চোখ দুটো যেন হাসছে। উনি বেশ কিছুক্ষণ ধরে আরুকে পর্যবেক্ষণ করে নিয়ে আবারও প্রশ্ন ছুড়লেন, নাম তো বললেন না, কি নাম আপনার? আরু জবাব দিল না। আনোয়ার হোসেন হাসি মুখে বললেন, আবেশ, নাম বলতে হবে না। আপনি কি বিবাহিত? আপনার পরিবারে কে কে আছেন? আরু অদ্ভুত চোখে তাকালো। লোকটির কথাবার্তা পছন্দ হচ্ছে না তার। আনোয়ার সাহেব রাফিনকে ইশারা করে গলা নামিয়ে বললেন, ওই ছেলেটা কি আপনার স্বামী? রাফিন আরুর দিকে তাকিয়ে আছে। টেবিলে ঠেস দিয়ে হাত ভাঁজ করে ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আরু আর চোখে রাফিনের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। আনোয়ার হোসেন অবাক হলেন না, বন্ধুসুলভ গলায় বললেন, আমি কে আপনার হাজবেন্ড নয়, তবে কি সে আটকে রেখেছেন আপনাকে? আপনার হাজবেন্ড কোথায়? কি নাম তার? আমাকে বলুন, আমি আপনার কথা জানাবো। কে আপনায় নিয়ে যাবে বলেন। আরু বার কয়েক চোখ পিটপিট করে নিয়ে বলল, রাফিন আমার হাজবেন্ড নয়, রাফিন চৌধুরী। রাফিন বেশ অবাক হলো। আরুর কথার অর্থ বুঝে উঠতে পারছে না সে। তবে কি আরু ওকে চিনতে পারছে না? অদ্ভুত, নাম মনে আছে অথচ মানুষ চিনতে পারছে না। ড্রয়িং রুমের সোফায় মুখোমুখি বসে আছেন আনোয়ার হোসেন আর রাফিন। দুজনের হাতে চায়ের কাপ। আনোয়ার হোসেন চায়ের কাপ শেষ চুমুক দিয়ে নিঃশব্দে কাপটি নামিয়ে রাখলেন টেবিলে। চোখে চশমা ঝকঝকে সাদা রুমালে মুছতে মুছতে বললেন, ডক্টর চৌধুরী, অ্যাজ আ ডক্টর আপনি খুব ভালো করেই জানেন যে শরীরের সুস্থতাই মুখ্য নয়, তার সাথে জড়িয়ে আছে মানসিক সুস্থতা। কিন্তু আনফর্চুনেটলি আমরা মনের দিকটাকে একদমই গুরুত্ব দেই না। দেখুন, সব মানুষের সহ্য ক্ষমতা এক নয়, সবার চিন্তার সীমাও এক নয়। কারো প্রেশার নেওয়ার ক্ষমতা বেশি তো কারোর খুবই কম।
আমাদের আশেপাশে ঘটে যাওয়া স্বাভাবিক সত্যগুলো আপনি যতটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারবেন তা হয়তো আমি পারবো না। এটাই হলো মেন্টাল স্টেট। আপনার ওয়াইফ পোস্টমাটিক টেস্ট ডিসঅর্ডার এ ভুগছেন। এটা একটা মানসিক সমস্যা। সাধারণত কেউ যদি আন্তর্জাতিক কোনো ঘটনার সম্মুখীন হয় অথবা ফ্ল্যাশব্যাক, ডিপ্রেশন, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করতে থাকে, তাহলে ধীরে ধীরে পোস্টমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের আক্রান্ত হয়। এক্ষেত্রে পেশেন্ট অতিমাত্রায় ডিপ্রেসড থাকে, মাঝে মাঝে হ্যালুসিনেশন হয়, ধীরে ধীরে মনমরা হয়ে পড়ে, নিজেকে দুর্বল ভাবতে থাকে, তাদের ধারণা হতে থাকে তারা মূল্যহীন এবং বাড়তে থাকে হিংস্রমতা আর রাগ। বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি তারা প্রচণ্ড ভয় পেতে থাকে। অ্যান্ড এই ধরনের পেশেন্টদের মাঝে সুসাইড করার প্রবণতাটা বেশি দেখা যায়। বর্তমান বিশ্বে প্রতি মিনিটে লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র সুসাইডের মাধ্যমে। এদের মধ্যে 99% মানুষ মেন্টাল ডিপ্রেসড থাকে। তাদের আশেপাশের মানুষ তাদের মেন্টাল প্রবলেমটা ধরতে পারে না বা তাদের মেন্টালি সাপোর্ট দিতে এগিয়ে আসে না বলেই তারা এমন ভয়ঙ্কর একটা স্টেপ নেয়। ডক্টর চৌধুরী, আপনার কাছে এখনও সময় আছে। সেভ ইয়োর ওয়াইফ। আপনার স্ত্রী কোনো একটা কারণে আপনাকে ভয় পান, ভয়ানক ভয় পান, কিন্তু কেন? রাফিন জবাব দিল না। আগের মতোই শান্ত ভঙ্গিতে বসে রইল সে। আনোয়ার হোসেন হালকা হেসে চশমাটা নাকের উপর ঠেলে দিয়ে বললেন, ওয়াইফকে ভালোবাসেন ডক্টর চৌধুরী? রাফিন উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল। ভালোবাসাটা কি খুব জরুরি ডক্টর হোসেন? স্বামী হিসেবে ওর প্রতি সব রকম দায়িত্বই পালন করছি আমি। এটা কি এনাফ না? আনোয়ার হোসেন এবার নড়ে চড়ে বসলেন, ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে বললেন, না, এনাফ নয়। কারণ স্বামী মানে শুধু রেসপন্সিবিলিটি হতে পারে না। স্বামী শব্দটা উচ্চারণ করতেই প্রতিটা মেয়ের মনে ভালোবাসাময় একজন পুরুষের চিত্র ফুটে ওঠে। কিন্তু দুঃখের বিষয় হলো মিসেস চৌধুরীর মনে আপনাকে নিয়ে কোনো ভালোবাসাময় চিত্র ফুটে উঠছে না। আপনার জায়গায় অন্য এক আপনি বসবাস করে চলেছেন দিনের পর দিন। রাফিন ভ্রু কুঁচকে বলল, আরেকজন আমি? হ্যাঁ, আরেকজন আপনি। কিন্তু সেই আপনার সাথে বাস্তবিক আপনার তেমন কোনো মিল নেই। উনি বিভিন্ন কারণে নিজের মধ্যে একটা কাল্পনিক জগৎ তৈরি করে নিয়েছেন, আর সেই কাল্পনিক জগৎটা হয়তো সম্পূর্ণ আপনাকে ঘিরে। আমি যদি ভুল না হই তাহলে আপনার স্ত্রী ছোট থেকেই কল্পনাপ্রবণ। উনি বাস্তবতাটাকে আপনার বা আমার মতো সহজে মেনে নিতে পারেন না। অতিরিক্ত ভালোবাসা পেয়ে অভ্যস্ত মানুষগুলো হঠাৎ বিচ্ছেদটা মেনে নিতে পারে না। তাদের এই ছোট্ট খাট্ট দুর্বলতাগুলোই ধীরে ধীরে বিষণ্ণতা, হিমন্যস্য, ডিপ্রেশন, হ্যালুসিনেশন বা ডিলিউশন ইত্যাদির কারণ হয়ে ওঠে। রাফিনের কুঁচকানো ভ্রু আরও খানিকটা কুঁচকে এলো। আনোয়ার হোসেন হালকা কেশে গলা পরিষ্কার করে বললেন, আপনি কি অন্য কাউকে ভালোবাসেন ডক্টর চৌধুরী? সামওয়ান এলস? চায়ের কাপটা টেবিলে রেখে সামনের দিকে খানিকটা ঝুঁকে বসলো রাফিন। শীতল গলায় বলল, আরও এই ট্রমা থেকে বের হবে কিভাবে? কোনো মেডিসিন? রাফিন আনোয়ার হোসেনের প্রশ্নটাকে কৌশলে এড়িয়ে যাওয়ায় নিজের মনে হাসলেন ডক্টর। মৃদু হেসে বললেন, এর জন্য মেডিসিন আছে বই কি তবে? আনোয়ার হোসেনের কথায় মাঝে উঠে দাঁড়ালো রাফিন। আসিফকে ইশারায় দেখিয়ে স্পষ্ট গলায় বলল, ওর নাম আসিফ। মেডিসিনের লিস্টটা ওকে দিয়ে দিবেন। আমার একটা জরুরি মিটিং থাকায় আমায় উঠতে হচ্ছে। কথাটা শেষ করে সামনের দিকে পা বাড়াতেই পেছন থেকে বলে উঠলেন আনোয়ার হোসেন, মেডিসিনটা তো অপশনাল ডক্টর রাফিন, আসল ঔষধ তো আপনি। রাফিন ঘুরে দাঁড়ালো, কপাল কুঁচকে বিরক্ত নিয়ে বলল, মানে? বলল, মানেটা নিজেই বুঝে যাবেন ডক্টর চৌধুরী। আমার কাজ ছিল সমস্যাটা ধরে পরামর্শ দেওয়া, আমি দিলাম। এখন সমাধানটা খোঁজার দায়িত্ব নিতান্তই আপনার। এনিওয়ে, আমি ঔষধগুলো প্রেসক্রাইব করে দিচ্ছি। হোপ সি উইল বি অল রাইট।
তুমুল বর্ষণ হচ্ছে। আরও মন খারাপ করে তাকিয়ে আছে ওই দূরে। বারান্দার রেলিংটা উঁচু করে দেওয়ায় বারান্দাটা পাখির খাঁচার মতো লাগছে, বন্দি এক খাঁচা। আরও রেলিংয়ের সিটগুলোতে হাত রেখে বৃষ্টি ধরার চেষ্টা করলো, ধরা যাচ্ছে না। আবারও মন খারাপ হয়ে গেল আরুর। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, বৌমনি। আরও ফিরে তাকাতেই মাথা নিচু করে বলে উঠল, বুয়া। ঘুমাবেন না বৌমনি? আপনার তো ওষুধ খেয়ে ঘুমানোর কথা, ভাইজান আপনাকে ঘুমাতে বলেছেন। আরও ভ্রু কুঁচকে তাকালো, আরেকবার অন্ধকার আকাশের দিকে দৃষ্টি রাখলো। খানিক বাদে বুয়ার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলে যাচ্ছেন না কেন? বুয়া ইতস্তত গলায় বলল, আমি এখানেই থাকবো বৌমনি, আপনার রুমে। আরও বিরক্ত নিয়ে বলল, কেন এখানে ঘুমাবেন কেন? আগে যেখানে ঘুমাতেন সেখানেই ঘুমাবেন, যান। বুয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরও রাগান্বিত স্বরে বলল, আশ্চর্য, আপনি যাচ্ছেন না কেন? যান যান বলছি। শেষ কথাটা বেশ জোরেই বলল আরু। আরুর হঠাৎ রেগে যাওয়ায় হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল বুয়া। আরুর সুইসাইডাল টেন্ডেন্সির জন্য বুয়াকে আরুর সাথে থাকতে বলেছিল রাফিন। বুয়াকে চমকি দিয়ে বুয়ার হাত টেনে দরজার বাইরে দাঁড় করিয়ে রাগী গলায় বলে উঠল, আরু চলে যান, যান বলছি। রাফিন তখন উপরে উঠছিল। আরুর কণ্ঠ শুনে রুমে না ঢুকে আরুর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। সারাদিনের বিভিন্ন ঝামেলায় এমনি মেজাজ খারাপ ছিল রাফিনের। আরুর এমন বিহেভ দেখে মেজাজটা আরও চওড়া হয়ে উঠল তার। আরুর গালে কয়েকটা থাপ্পড় লাগানোর জন্য হাতটা নিষ্পিস করতে লাগলো। নির্দয় রাফিনের যেখানে বাচ্চা পোড়াতে মায়া লাগে না, সেখানে আরুর প্রতি মায়া জাগাটা নিহাতি হাস্যকর। চৌধুরী বাড়ির বউয়েরা মর্যাদা সম্পূর্ণ হয়। চৌধুরীরা নিজের অর্ধাঙ্গিনীর ন্যায্য সম্মান দিতেই অভ্যস্ত। বাপের এই একটা কথার জন্যই নিজের রাগটাকে গিলে ফেলার চেষ্টা করে রাফিন। নিজেকে শান্ত রেখে আরেকটু এগিয়ে গিয়ে বুয়ার দিকে তাকালো। শীতল কণ্ঠে বলল, কি সমস্যা বুয়া? বুয়া ঢোক গিলে নিয়ে বলল, বৌমনি আমাকে চলে যেতে বলেছে ভাইজান। রাফিন ভ্রু কুঁচকে আরুর দিকে তাকিয়ে বলল, আপনি যান বুয়া। বুয়া মাথা হেলিয়ে সরে যেতে চেঁচিয়ে উঠল রাফিন। আসিফ, আসিফ। আসিফ নিচেই ছিল। রাফিনের রাগমাখা কণ্ঠ শুনে ছুটে এসে বলল, জি ভাই। আরু হঠাৎ চিৎকারের শব্দে ভয় পাওয়া চোখে রাফিনের দিকে তাকালো। রাফিন আরুর চোখের দিকে তাকিয়ে বলল, তোর ভাবির জিনিসপত্র আমার রুমে শিফট করার ব্যবস্থা কর, ও আজ থেকে আমার রুমেই থাকবে। কথাটা শেষ করে আরুর হাত টেনে নিজের রুমে নিয়ে বিছানায় গিয়ে বসলো। দেয়ালের দিকে ফিরে নিজেকে শান্ত করলো। কথাটা বার কয়েক বিড়বিড় করে আরুর সামনে চেয়ার টেনে বসলো। আরুর মাথায় ডান হাতটা রেখে শান্ত চোখে তাকালো। আরু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাফিন নরম গলায় বলল, তোমার বাবার কাছে যাবে? আরুর মুখে সেকেন্ডের জন্য হাসি ফুটলেও মুহূর্তে মিলিয়ে গেল সেই হাসি। ভাইয়া বলেছে ও গেলে বাবার ভালো হবে না, একটুও ভালো হবে না। আরু টলমলে চোখে তাকিয়ে মাথা নাড়ে, যার অর্থ সে যাবে না। রাফিন কপাল কুঁচকে তাকায়। এই মেয়ে কি তবে নিজের বাবাকেও ভুলে গেল? অদ্ভুত। রাফিন উঠে দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠে বলল, শুয়ে পড়ো, যাও। আরও কিছুক্ষণ থম ধরে বসে থেকে গুটি গুটি হয়ে শুয়ে পড়ল। রাফিনের সাথে ঘুমাতে চায় না আরু। এই ছোট্ট কথাটা মুখ ফুটে বলতে পারল না আরু। রাফিনকে প্রচণ্ড রকম ভয় পায় সে। তার দৃঢ় বিশ্বাস রাফিনের কথা না শুনলে সবাইকে মেরে দিবে সে, তার বাবা, ভাই এবং প্রিয় মানুষটিকেও। রাফিন ছোট্ট করে শ্বাস টেনে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসেই বিছানায় তাকায়। আলোথালো হয়ে শুয়ে আছে আরু। গায়ের প্লাজো সরে গিয়ে বেরিয়ে আছে সাদা পা। রাফিন তোয়ালেটা পাশে রেখে কাঁথা টেনে দেয় আরুর গায়ে। বিছানায় বসে দৃষ্টি রাখে আরুর মুখে। এই মেয়েকে নিয়ে কি করবে এবার রাফিন? কেমন অদ্ভুত একটা ঝামেলায় জড়িয়ে গেছে সে। এই ঝামেলা থেকে কি করে বেরোবে রাফিন? আরু সুস্থ থাকলে আর কিছুদিন পর ডিভোর্স দিয়ে নিজের পরিবারের কাছেই রেখে আসতো সে। কিন্তু অসুস্থ আরুকে ডিভোর্স দেওয়ার রাফিনের পুরুষত্বে বাঁচছে। তার মানে কি এই নয় যে
আরু অসুস্থ বলেই আরুকে ছেড়ে দিচ্ছে রাফিন।